এখনকার ম্যাচ নিয়ে পরে আসবো। আর্জেন্টিনা কেপ ভার্দের ক্ষেত্রে আমরা সবকিছু দেখতে পাচ্ছি। এখানে ব্ল্যাক ম্যাজিক দেখতে পাচ্ছি, ঘানার তান্ত্রিকের, এখানে মানুষের অনেক প্রত্যাশা দেখতে পাচ্ছি। দ্বীপরাষ্ট্র বলা হচ্ছে, কিন্তু সেই কেপ ভার্দের মধ্যে যেই সমস্ত প্লেয়াররা আছে, কেউ পর্তুগালের, কেউ ফ্রান্সের, মানে নানা দেশের একটা সমষ্টি। আসলে কি আর্জেন্টিনার জন্য একটা বাধা হতে পারে কেপ ভার্দে, নাকি খুব ইজিলি উতরে যাবে? আপনার অ্যানালাইসিস কি বলে? প্রথমত ইজিলি তো আসলে না এখন কোনো ম্যাচে বিশ্বকাপের রাউন্ড অফ 32, বাট আর্জেন্টিনার আসলে সহজেই পার হওয়া উচিত এই ম্যাচটা। জি। কিন্তু ওই যে এবার ওয়ার্ল্ড কাপে আমরা জার্মানিকে প্যারাগুয়ের কাছে হারতে দেখেছি। আরো অঘটন তো ঘটছে, কেপ ভার্দে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়েছে, ইউরুগুয়েকে রুখে দিয়েছে। বাট স্টিল ধরুন আজকের ম্যাচের আগে দু দলের শক্তির পার্থক্য বলুন, পরিসংখ্যান, পারফরম্যান্স, এক্সপেরিয়েন্স সবকিছুতে আর্জেন্টিনা যোজনে গিয়ে। বাট স্টিল কেপ ভার্দে হ্যাজ আ আউটসাইড চান্স, কারণ হচ্ছে এই দলগুলো যে স্ট্র্যাটেজিতে খেলে, ধরুন পার্কিং দ্য বাস বিহাইন্ড দেয়ার গোল পোস্ট, মানে ফ্রন্ট অফ দেয়ার গোল পোস্ট, এবং সেটার জন্য আসলে আজকে ঠিক তারা একই ঢঙে খেলবে, একটা ডিফেন্সিভ লো ব্লক, এবং আর্জেন্টিনার সঙ্গে পুরোপুরি দেখা যাবে যে 10 জনও ডিফেন্সে নেমে যেতে পারে। পাশাপাশি তাদের গোলরক্ষক ভীষণ ভীষণ আলোচনা আছেন ভাজিনহা। তো সবকিছু মিলে একটা চ্যালেঞ্জ তারা ছুড়ে দেওয়ার চেষ্টা করবে, বাট আর্জেন্টিনা ইজ আ টিম যারা আসলে এই ধরনের চ্যালেঞ্জগুলো পার করে এসেছে। তারা এই ধরনের ম্যাচ অনেক খেলেছে, বিশ্বকাপই খেলেছে, 2014 সালে ইরানের সঙ্গে তারা এরকম ম্যাচ পার করেছে। এরপর ধরুন তারা অনেক টাফ ম্যাচ পার করে বিশ্বকাপ, কোপা আমেরিকা সবগুলোরই এখন তারা চ্যাম্পিয়ন। তো আজকের ম্যাচে তাদের এক্স ফ্যাক্টর হচ্ছে এই দলে আছে লিওনেল মেসির মতো একজন, যিনি একাই যে কোনো মোমেন্টে এরকম ম্যাচেও তিনি আসলে একাই রেজাল্ট বের করে আনতে পারেন। সো আমার মতে যে ইটস গোইং টু বি এন শেষ পর্যন্ত আসলে ওই আর্জেন্টিনার অ্যাটাক ভার্সেস কেপ ভার্দের ডিফেন্স, যেটা আর্জেন্টিনা খুব সহজেই পার করে ফেলবে বলে আমার অন্তত মনে হয়। তারপল্লী, আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটা আসলে আর্জেন্টিনা সহজেই জিতে যাবে। এখানে তো যদি অঘটন ঘটার কোনো সুযোগ নেই, তারপরেও আপনার শেষ কথা বলে তো কিছু নেই। তবে আমি কিন্তু খেলায় আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো, বিকজ উনি যেটা বলছিলেন যে আর্জেন্টিনার এই মুহূর্তে অনেকগুলি ভালো জায়গায় আছে, তারা বিশ্বকাপ জিতেছে, কোপা জিতেছে, এবং টপ প্লেয়ার্সরা কিন্তু খেলছে। দেখেন যে ইউরোপিয়ান লিগের যে টপ ক্লাবগুলো আছে, সেই ক্লাবের ভালো ভালো প্লেয়ারগুলো কিন্তু আর্জেন্টিনাতে খেলছে। আর বিপরীতে কেপ ভার্দের প্লেয়াররাও খেলছেন ইউরোপের বিভিন্ন লিগে, কিন্তু ওই সমপর্যায়ের না। তো অভিজ্ঞতা বলেন, কোয়ালিটি অফ প্লেয়ার্স বলেন, সব কিছু মিলিয়ে আর্জেন্টিনার সুবিধাই পাবে। আর যেটা উনি বললেন যে যদি কেপ ভার্দে বাস পার্কিং করে ফেলে, মানে বক্সে 11 জনকে নিয়ে ব্লক করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে হয়তো বা গোল পাওয়ার একটু কঠিন হতে পারে। বাট আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনা দলে এত প্লেয়ার আছে গোল বের করার জন্য, এবং মেসি নিজেই আছে। সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে না কঠিন কিছু হবে, অপ্রত্যাশিত কিছু হবে তেমন না। ফয়সাল, তুমি একটু বলবেন, যদি মানে ওই রকম গেম স্ট্র্যাটেজি হয় যে প্রতিপক্ষের 11 জনই আসলে আর্জেন্টিনাকে তাদের গোল পোস্টে আসতে দেবে না, গোল দেওয়ার দরকার নেই, কেবল ম্যাচটা বাঁচানো দরকার, তারপর পেনাল্টি শুট আউটে যাবে, এমিলিয়ানো মার্টিনেজ তো মানে অপ্রতিরোধ্য বলাই যেতে পারে। কিন্তু অপরপক্ষে যারা আছেন সেই গোলকিপারের সম্বন্ধে তো অনেক পজিটিভ কথা আমরা শুনি। পেনাল্টি শুট আউটে গেলে আসলে ফলাফল কি হতে পারে? অফকোর্স পেনাল্টি শুট আউটে মানেই আসলে ম্যাচটা 50-50, এবং কেপ ভার্দের এইটা তো একটা স্ট্র্যাটেজি থাকবেই যে ম্যাচটা যতটা সম্ভব ডিলে করানো, এক্সট্রা টাইমে যাওয়া এবং টাই ব্রেকারে নিয়ে যাওয়া। বিকজ when it goes to টাই ব্রেকার, তখন আসলে এটা এনিবডিজ গেম, যে কেউ সেই ম্যাচটা জিততে পারে। অফকোর্স এমিলিয়ানোর সঙ্গে আপনি তখন আর একটা তুলনা আসবে, বাট ওভারঅল আজকে আর্জেন্টিনা আসলে ম্যাচটা, আবার ধরুন এরকম ম্যাচে কি হয়, যেমন আপনার নিশ্চয় মনে হচ্ছে ব্রাজিলের সঙ্গে জাপান যেটা করলো স্ট্র্যাটেজিটা, তারা লাস্ট সেকেন্ড হাফে তারা মনে করলো ডিফেন্স করে ম্যাচটা এক্সট্রা টাইমে নিবে, বা তারা এই একটা গোলের লিড ধরে রেখে জিতে যাবে, সেটা কিন্তু করতে ব্যর্থ হয়েছে। সো একটা দল যখন ক্রমাগত অ্যাটাক করে যাবে, তখন আসলে গোলের সম্ভাবনা সেই দলটার দিকে বেড়ে যায়। এবং কেপ ভার্দের যদি এরকম স্ট্র্যাটেজি থাকেও, দেখা যাবে একটা সার্টেন টাইমের পরে আর্জেন্টিনা উইল গো অল আউট। দেখা যাবে যে হয়তো তারা ফ্রন্টে সমস্ত তাদের স্কালোনি তাদের অ্যাটাকারদের নামিয়ে দিয়েছেন, এবং একটা গোলের জন্য তারা মরিয়া হয়ে যাবেন, এবং দে উইল ইভেন্চুয়ালি ফাইন্ড দেয়ার নেট। এবং এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে টাই ব্রেকারে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। আর্জেন্টিনা আসলে ম্যাচটা চাইবে 90 মিনিটসের মধ্যে শেষ করতে। একদম। যদি আমরা একটু রাউন্ড অফ 16-এর কথা চিন্তা করি, এখন পর্যন্ত শুধু জার্মানি চলে যাওয়াটার কথা যদি আমরা বাদ দেই, অনুমিত সব কিছুই হয়েছে যেটা আমরা চাইছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে কিছুটা এগিয়ে রয়েছে স্পেন, কিছুটা এগিয়ে রয়েছে যাদেরকে আসলে অপ্রতিরোধ্য এখন থেকেই বলা শুরু করেছে ফ্রান্স। আপনার কাছে মনে হয় কিনা রাউন্ড অফ 16টা আরো বেশি নাটকীয় হতে যাচ্ছে? অফকোর্স এই ওয়ার্ল্ড কাপ যখন 48 বারের করা হলো, তখন আসলে ফিকচারের পরে বোঝাই যাচ্ছিল মোটামুটি আচ্ছা কোন গ্রুপ থেকে কারা কারা আসছে।
কিছু সারপ্রাইজ তো আছে। কেপ ভার্দের আসাটাই একটা বড় সারপ্রাইজ, কারণ এই ম্যাচটা আসলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার কথা ইউরোগুয়ের, এরকম একটা ধারণা করা ছিল, সে জায়গাটা কেপ ভার্দে চলে এসেছে। বাট অ্যাকচুয়ালি বিশ্বকাপ তো রাউন্ড অফ 32 থেকে ধরুন গত বছর পর্যন্ত 32 দলের বিশ্বকাপ ছিল, এখন যখন 32 হচ্ছে রাউন্ড অফ 32, মানে দিস ইজ কাইন্ড অফ রিয়েল ওয়ার্ল্ড কাপ ফিলিং দিচ্ছে সবাইকে। অ্যান্ড রাউন্ড অফ 16 এখন সেটা অবভিয়াস, ধরুন যখন মুখোমুখি হবে, ধরুন এই যে স্পেনের সঙ্গে খেলা পড়বে পর্তুগালের, এরপর ইংল্যান্ডের সঙ্গে মেক্সিকো লাইন আপ করে দাঁড়িয়ে আছে। So ব্রাজিলের huge সঙ্গে নরওয়ে matches. আমরা দেখতে পাচ্ছিলাম, ইউএস এর সঙ্গে ব্রাজিল, বেলজিয়াম। নরওয়ে, অফকোর্স বাংলাদেশের দর্শকদের জন্য এটা আরেকটা বড় ম্যাচ। আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে এখন এই ম্যাচ যেটা চলছে ইজিপ্ট এবং অস্ট্রেলিয়ার মধ্যে, যারা জিতবে তারা। সো রাউন্ড অফ 16 এ আরো মোর হার্ট ব্রেক, কারণ নেদারল্যান্ডস চলে গেছে, জার্মানি চলে গেছে, এর মধ্যে আমাদের ক্রোয়েশিয়াকে বিদায় বলতে হয়েছে। নেক্সট রাউন্ডে ধরুন আপনার ইংল্যান্ড মেক্সিকো থেকে একটা দল চলে যাবে, স্পেন এবং পর্তুগাল থেকে একটা দল চলে যাবে। সো ইয়া, ওয়ার্ল্ড কাপটা তো আরো বেশি জমে যাবে এবং আরো আর বেশি। সবচেয়ে বড় কথা, আমরা অনেকে দেখছি 15 জুলাইটাকে ক্যালেন্ডারে অনেকে মার্ক করছে, কারণ সবকিছু ঠিকঠাক থাকলে এভাবেই যদি এগোই তাহলে সেকেন্ড সেমিফাইনাল ব্রাজিল এবং আর্জেন্টিনা মুখোমুখি হবে 15 জুলাই, সেরকম একটা ধারণা করা হচ্ছে। আপনার ক্যালকুলেশন সেটা বলে কিনা? অফকোর্স এবারে ধরুন যে লাইন আপ এখন পর্যন্ত ফিফার ফিক্সচার অনুযায়ী এই দুটো দলের আসলে যদি তারা নিজেদের ম্যাচগুলো জিততে থাকে, তাহলে অবভিয়াস সেমিফাইনালে তারা দুজন মুখোমুখি হয়ে যাচ্ছে। সেটার জন্য যেটা করতে হবে যে আর্জেন্টিনার এই ম্যাচের পরে আরেকটা ম্যাচ থাকবে, যেটা বললাম ইজিপ্ট এবং অস্ট্রেলিয়া, এবং কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে প্রবাবলি কলম্বিয়ার। অন্যদিকে ব্রাজিলের সামনে ধরুন রাস্তাটা এই যে নরওয়ের পরে, তখন তাদের সামনে এগেইন কোয়ার্টার ফাইনালে তারা প্রবাবলি ফেস করবে ইংল্যান্ডকে, এবং দেন সেমিফাইনালে যদি তারা যেতে পারে তখন আর্জেন্টিনার সঙ্গে মুখোমুখি হবে। এবং দিস ইজ সামথিং হিউজ, মানে আমরা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে এত দৈরত বাংলাদেশে কিন্তু আমরা কখনো এই দুটো দলকে বিশ্বকাপে খেলতে দেখিনি, সবশেষ 1990, যেটা মেমোরি অনেকেরই নাই, অনেকেরই হয়তো মনে থাকার কথা না। সো এটা একটা দারুণ দারুণ ব্যাপার হবে বাংলাদেশের দর্শকদের জন্য। একই সঙ্গে চিন্তা, বাংলাদেশে আমরা একটুতেই যেরকম দেখি ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের নানান খবরাখবর আসে, তো উই শুড বি কেয়ারফুল অলসো, সেরকম একটা ম্যাচ হলে, সেমিফাইনাল হলে বাংলাদেশে তখন কি সিচুয়েশন হয়। আচ্ছা, এখানে 2005 সালে যখন খেলা হয়েছিল আর্জেন্টিনা ব্রাজিলের, 1990 সালে, তখনই বোধহয় একটা কেলেঙ্কারি হয়েছিল আর্জেন্টিনার পক্ষ থেকে, হলি ওয়াটার কেলেঙ্কারি। আমি সেই খেলাটি দেখেছিলাম। একটু রিকল করতে পারেন ফয়সাল তিতুমির, যদিও আপনি আর্জেন্টিনার সাপোর্টার ধরে নিচ্ছি। বিতর্কিত, রাইট না, এটা আসলে খুব বিতর্কিত, যেটা বলা হয়, যেটা বলেন হলি ওয়াটার, ব্রাজিলের প্লেয়ারদের ঘুম পাড়ানো হয়েছিল, এই ধরনের নানান গান। বাট ইয়া, ইটস অল স্টোরিজ অ্যাকচুয়ালি। এখন এইটা আসলে যত সময় করেছে, যেহেতু লাতিন দুই পরাশক্তি, দ্বৈরথ, সমর্থকদের মধ্যে একটা বাদানুবাদ থাকে, ফলে এই জিনিসটা আসলে ওরকমই রয়ে গেছে। ফলে ব্রাজিলের দিক থেকে যেরকম এটা বলা হয়, আর্জেন্টিনার দিক থেকেও এরকম অনেক রকম পাল্টা। না, এটা ঘটনা তো সত্য, এটা তো ম্যারাডোনা নিজেই স্বীকার করেছেন। ম্যারাডোনা স্বীকার করেছিল, বাট স্টিল মানে এটার আপনি যদি ফ্যাক্ট এখন খুঁজতে যান, মানে ঠিক মানে আমি আসলে নট শিওর এটা কতটা আসলে ফ্যাক্ট বেসড এই আলোচনাটা, কতটা আসলে দর্শক বা মিডিয়া বেসড আলোচনা। সো ইটস ডিফিকাল্ট টু সে রাইট নাও যে আসলে ধরুন ওই 30 বছর আগে বা আরো বেশি সময় আগে ওই সময়ের ওই ঘটনাটা আসলে কি হয়েছিল। এখানে যেহেতু আর্জেন্টিনা নিয়ে কথা হচ্ছে, এই প্রশ্নটা হয়তো ব্রাজিলের ফ্যান্সদের পক্ষ থেকে এসছে, এবং নিশ্চয়ই আপনার উত্তরটা নিয়ে তারা কিছুটা হলে একটু শান্তি হয়তো পাবে। যাই হোক, আরেকটা বিষয় একটু বলতে চাই আপনার কাছে। তবে ব্রাজিল আর্জেন্টিনার আরেকটা শান্তির বিষয় আছে, আমি ইনফরমেশনটা দিয়ে রাখি। আর্জেন্টিনা সবশেষ কোনো কম্পিটিটিভ ম্যাচে নকআউটে হেরেছিল ওই ব্রাজিলের কাছে 2019 সালে। আজকে নকআউট খেলতে নামে, এর আগে আরো 7 বছর চলে গেছে, এবং 10টা ম্যাচ আর্জেন্টিনা কিন্তু অপরাজিত, নকআউটে কখনো হারে নাই। আচ্ছা, ভালো কামব্যাক দিলেন। আরেকটা বিষয় আমরা মানে শুনতে পাচ্ছিলাম, এবার খুব ভালো, মানে ইতিহাসের সবচেয়ে ভালো দল নিয়ে যে দুটো দেশ এসেছে, তার একটা পর্তুগাল, একটা স্পেন, এবং তারাই আসলে রাউন্ড অফ 16 মুখোমুখি হতে যাবে। আপনার কোনো ভবিষ্যৎবাণী কি থাকবে ছোট করে? আমি স্পেনকে এগিয়ে রাখবো, কারণ পর্তুগাল এই ওয়ার্ল্ড কাপের যদি শুধু পার্টিকুলারলি পারফরম্যান্স দেখি দু দলের, সেটাতে স্পেন প্লেড বেটার ফুটবল দ্যান পর্তুগাল। পর্তুগাল খুবই হতাশাজনক এবং বোরিং ফুটবল উপহার দিয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো ইজ নট পারফর্মিং আপ টু দ্য মার্ক। তাদের মিডফিল্ড নিয়ে এত কথা হচ্ছে, সেই মিডফিল্ড জ্বলে উঠতে পারছে না। দলের মধ্যে যে একটা ওই এক সুতোয় গাঁথা নয়, সেটা খুবই স্পষ্টতই প্রতীয়মান। ফলে অফকোর্স স্পেন উইল বি আপার হ্যান্ড, বাট এই ধরনের ম্যাচে, বিগ ম্যাচ, নকআউটের ম্যাচ আসলে, সো
মানে রোনালদো দেখা যাবে একটা ম্যাজিক্যাল পারফরমেন্স হয়তো ওই দিনের জন্য তিনি জমা করে রেখেছেন, হু নোজ, বাট স্টিল কাগজে কলমে বা আমার পার্সোনাল ওপিনিয়নে যদি বলেন আমি স্পেনকে এগিয়ে রাখবো আসলে। একদম, অনেক ধন্যবাদ ফয়সাল তিতুমির এবং মারুফ মল্লিক। আপনাকে দিয়ে আলাপটা শেষ করব। প্রথম কথা হচ্ছে, আমরা তো রাজনীতি, অর্থনীতি, নানা রকমের সমীকরণ মেলাতে থাকি, কিন্তু ফুটবল আসলে আমরা একসাথে সার্জিস আলম এবং ছাত্র দলের সভাপতিকে বসে উল্লাস করতে দেখি। সবাই আর্জেন্টিনা সাপোর্টার তাদের দিক থেকে। উন্মাদনা ধীরে ধীরে শেষের দিকেই আসছে। আপনি কোন দলের সাপোর্টার যদি বলার সুযোগ থাকে বলবেন, এবং এখন পর্যন্ত ফিফা যে সংখ্যাটা বাড়িয়ে ফেললো, ভালো হলো না খারাপ হলো আসলে এতগুলো দেশকে অনবোর্ড করা? না, এটা হচ্ছে, আমি প্রথমে বিশ্বকাপটা নিয়ে বলি। জি। আমার কাছে এটা ভালো লাগেনি 48 দলে বিশ্বকাপটা করা, কারণ আমার কাছে মনে হয়েছে এতে বিশ্বকাপ তার আকর্ষণ হারিয়েছে। আচ্ছা। এবং দেখেন, বাংলাদেশে এর আগে যখন উন্মাদনা ছিল, উন্মাদনা এখনো আছে, কিন্তু আগের মাত্রায় নেই। কারণ আপনি যে কথাটা বললেন, 1990-এ ব্রাজিল আর্জেন্টিনার যে খেলাটা হয়েছিল, আমি সেই খেলাটা দেখেছিলাম টেলিভিশনে, আমার খেয়াল আছে, আমি তখন স্কুলে পড়ি। এবং ওই সময় যে একটা সাজ রব হয়ে গিয়েছিল বাংলাদেশে। যেমন আগে আবনি মোহামেডানের খেলা হলে যেমন একটা সারা দেশ রেডিওতে বা টিভিতে যখন দেখানো হতো, তখন রাস্তাঘাটে মানুষ থাকতো না, এরকম একটা আবহাওয়া কিন্তু আমরা দেখেছি। শেষে গিয়ে চেয়ার ভাঙাভাঙি হতো, এটা এবং এইটা ধরেন এই বিশ্বকাপের আকর্ষণ কারণ কমার আরেকটা কারণ হচ্ছে, আগে এক একটা বিশ্বকাপে যে পরিমাণ স্টার প্লেয়ার ছিল একটা দলে, ধরেন আর্জেন্টিনা ব্রাজিলে কিন্তু 7-8 জন প্লেয়ার থাকতো নাম করা। ধরেন আমরা 90-এর যে আর্জেন্টিনা দল দেখেন, কেনিজিয়া খেলেছে, বুরুচাগা খেলেছে, ম্যারাডোনা নিজেই খেলছে, তো ম্যারাডোনা একাই তো 100, তাই না? ওনার মতো একটা তারকা খেলছে একটা দলে। বা বিপরীতে ব্রাজিলে ছিল কেরেকা, ডুঙ্গা, মুলার, আরো নাম্বারস অফ প্লেয়ার। বা ধরেন আপনি 2002 বিশ্বকাপের কথা যদি চিন্তা করেন, ব্রাজিলে খেলতেছে ডাগআউটে বসে থেকে যারা, তারাও স্টার আসলে। এতগুলো তারকা প্লেয়ার ছিল। এখন বিশ্বকাপে তারকা মোটে 2 জন, মেসি এবং রোনালদো। নেইমার খেলতে পারছেন না। এমবাপ্পে কিন্তু তাদের মতো ওই অর্থে জনপ্রিয় না, উনি ভালো প্লেয়ার, সমস্যা নেই। আবার মেসি রোনালদোর যেটা সমস্যাটা হচ্ছে যে উনি এভাবে কিন্তু মেসির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, কিন্তু ধরেন বিশ্বকাপও জিতেছে, সবই ঠিক আছে, কিন্তু মেসির যে কেরিয়ার, মেসির যে জনপ্রিয়তা, মেসির যে ক্যারিশমা, মেসির যে কোয়ালিটি, বা রোনালদো, এই এমবাপ্পে কিন্তু আমার মনে হয় না যে মেসির কাছাকাছি। উনি সফলতার নিরিখে যদি বিবেচনা করেন, মেসির আগে বিশ্বকাপ জিতে গিয়েছে বা গোল করছে। চ্যাম্পিয়ন কোন দলকে দেখছেন সেটা বলেন, তারপর আলাপটা শেষ করি। আমি একটু খুব সংক্ষেপে একটু শেষ করে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে বিশ্বকাপে স্টার নেই, যে কারণে কিন্তু বুড়ো রোনালদো, মেসিকে নিয়ে আমাদের আলাপ করতে হচ্ছে। একদম। আর যে প্রথমে যে প্রশ্নটা করেছিলেন, আমি ব্রাজিলের সমর্থক। আর বিশ্বকাপে আমার মনে হচ্ছে যে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচে যে জিতবে তারাই আসলে বিশ্বকাপটা নিতে পারবে, আমার ধারণা। অনেক ধন্যবাদ। এবং ফয়সাল তিতুমির নিশ্চয়ই বুঝে গেছেন যে কেন 1990 সালে ইস্যুটা আসলো, যে তোমার পাশে যিনি বসে আছেন তিনি ব্রাজিলের সমর্থক। অনেক ধন্যবাদ এবং শুভকামনা আজকে আর্জেন্টিনার জন্য। এবং দর্শক, এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল আবারও দেখা হবে নতুন বিষয় নিয়ে। থাকবেন একাত্তর জানালের সঙ্গে।